এই যে আমাদের হাতে স্মার্টফোন বা ডেস্কের ল্যাপটপ, এই পাওয়ারফুল মেশিনগুলোর পেছনে কিন্তু হাজার হাজার বছরের এক অবিশ্বাস্য গল্প লুকিয়ে আছে। একটা সাধারণ গণনার যন্ত্র থেকে আজকের দিনের কম্পিউটার কিভাবে তৈরি হলো, চলুন আজকের এই আলোচনায় আমরা সেই জার্নিটাই একবার ঘুরে দেখব। একদম প্রাচীন অ্যাবাকাস থেকে শুরু করে ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু সত্যি অসাধারণ। ভাবুন তো একবার, কিভাবে হাজার হাজার বছর আগের একটা সাধারণ গণনা যন্ত্র আজকের এই মডার্ন ওয়ার্ল্ডের ব্রেন হয়ে উঠল। এই যে বিবর্তনটা, এর গল্পটাই আজ আমরা এক এক করে দেখব। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে এমন একটা সময়ে যখন ইলেকট্রিসিটি বা চিপ এসবের কোনো ধারণাই ছিল না। তখন সবকিছু চলত মেকানিক্যাল পাওয়ারে, মানে যন্ত্রের জোরে। চলুন কম্পিউটারের সেই যান্ত্রিক পূর্বপুরুষদের সাথে পরিচিত হওয়া যাক, যারা আজকের এই আধুনিক প্রযুক্তির ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। গণনার ইতিহাস যদি দেখি তাহলে একদম শুরুতে যেতে হবে। প্রায় ২৭০০ খ্রিস্টপূর্বাব্দে অ্যাবাকাস দিয়ে এর শুরু। এর অনেক পরে ১৬ শতকের দিকে আসে নেপিয়ার্স বোনস, যেটা গুণ বা ভাগের মতো জটিল হিসাবকে বেশ সহজ করে দিয়েছিল। কিন্তু আসল গেম চেঞ্জার ছিল পাঞ্চ কার্ড। ১৮০১ সালে জোসেফ জ্যাকার্ড এটা ব্যবহার করে কাপড় বোনার মেশিনকে অটোমেটিক করে ফেলেন, আর এটাই প্রথম প্রমাণ করে যে একটা মেশিনকে কিছু নির্দেশনা দিয়ে চালানো সম্ভব। ঠিক এই আইডিয়াটাই চার্লস ব্যাবেজকে অনুপ্রাণিত করে, আর তিনি ১৮৩৩ সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের একটা নকশা তৈরি করেন, যেটা ছিল বলতে পারেন বিশ্বের প্রথম প্রোগ্রামেবল কম্পিউটারের একটা স্বপ্ন বা ব্লুপ্রিন্ট। আর এই অসাধারণ আইডিয়ার পেছনে ছিলেন দুজন স্বপ্নদ্রষ্টা, যাদের কথা না বললেই নয়। একজন হলেন চার্লস ব্যাবেজ, যাকে তার এই যুগান্তকারী কনসেপ্টের জন্য ফাদার অফ কম্পিউটার বলা হয়, আর অন্যজন অ্যাডা লাভলেস, যিনি ব্যাবেজের মেশিনের জন্য বিশ্বের প্রথম অ্যালগোরিদমটি লেখেন। আর এভাবেই তিনি হয়ে ওঠেন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার। তাদের দুজনের চিন্তাভাবনা সত্যি বলতে তাদের সময়ের চেয়েও ১০০ বছর এগিয়েছিল। ওকে, তো মেকানিক্যাল যুগ থেকে এবার আমরা সরাসরি চলে আসছি মডার্ন যুগে। এটা ছিল একটা টার্নিং পয়েন্ট, যখন ইলেকট্রিসিটি এসে সব কিছু বদলে দিল, আর জন্ম হলো সত্যিকারের ইলেকট্রনিক কম্পিউটারের। এই সময়ই প্রথম আসে মার্ক ১। এটা ছিল একটা ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার, মানে যন্ত্র আর বিদ্যুৎ দুটোর মিশ্রণে চলত। কিন্তু আসল বিপ্লবটা আনে ENI ১। এটা ছিল প্রথম ফুলি ইলেকট্রনিক কম্পিউটার, মানে এখানে কোনো নড়াচড়া করার মতো মেকানিক্যাল পার্টস ছিল না। আর ঠিক এর পরেই আসে ইউনিভ্যাক, যেটা ছিল প্রথম কমার্শিয়াল ডিজিটাল কম্পিউটার, মানে শুধু গবেষণার জন্য না, প্রথমবারের মতো ব্যবসার কাজে ব্যবহারের জন্য এটাকে বানানো হয়েছে। এই শুরুর দিকের কম্পিউটারগুলো থেকেই কিন্তু প্রযুক্তির উন্নয়নের একটা নতুন ধারা শুরু হয়। আর এই যে বড় বড় পরিবর্তনগুলো, এগুলোকেই আমরা জেনারেশন বা প্রজন্ম হিসেবে চিনি। চলুন তাহলে এই ৫টি জেনারেশন সম্পর্কে একটু জেনে নিই, যেগুলো টেকনোলজির দুনিয়াকে পুরোপুরি বদলে দিয়েছে। ফার্স্ট জেনারেশন বা প্রথম প্রজন্ম, এর সময়টা ছিল ১৯৪৬ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত। এই যুগটাকে বলা হয় ভ্যাকিউম টিউবের যুগ। আর তখনকার কম্পিউটারগুলো ভাবা যায় এক একটা বিশাল ঘরের সমান ছিল। এই কম্পিউটারগুলোর মূল ভিত্তি ছিল ভঙ্গুর সব ভ্যাকিউম টিউব, যেগুলো খুব সহজেই নষ্ট হয়ে যেত। আর প্রোগ্রামিং করা ছিল অসম্ভব কঠিন একটা কাজ, কারণ ডেভেলপারদেরকে সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজে কোড করতে হতো। ডেটা ইনপুট দেওয়ার জন্য তখন একমাত্র উপায় ছিল সেই পাঞ্চ কার্ড। মানে বুঝতেই পারছেন, ENI ১ বা ইউনিভ্যাকের মতো কম্পিউটারগুলো শুধু সাইজেই বড় ছিল না, এগুলোকে চালানোও ছিল একটা বিশাল চ্যালেঞ্জ। এরপর এলো সেকেন্ড জেনারেশন, আর সাথে করে নিয়ে এলো এক সত্যিকারের বিপ্লব, যার নাম ট্রানজিস্টর। এই ছোট্ট একটা ডিভাইস কম্পিউটারকে আগের চেয়ে অনেক ছোট, অনেক ফাস্ট আর অনেক বেশি নির্ভরযোগ্য করে তুলল। ট্রানজিস্টর ছিল বলতে গেলে ফার্স্ট জেনারেশনের প্রায় সব সমস্যার সমাধান। যেই না এটা ভ্যাকিউম টিউবের জায়গা নিল, কম্পিউটারগুলো আর বিশাল ঘর দখল করে রাখত না, আর চলত অনেক কম গরমে। শুধু এটাই না, এই সময়ই কিন্তু ফরট্রান আর কোবলের মতো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে আসে। ফলে প্রোগ্রামারদের আর মেশিন ল্যাঙ্গুয়েজের মতো জটিল জিনিস নিয়ে মাথা ঘামাতে হতো না। আর এটাই সফটওয়্যার ডেভেলপমেন্টে একটা নতুন যুগের শুরু করে দিল। আচ্ছা, এবার থার্ড জেনারেশন। এই প্রজন্মে টেকনোলজির পরের বড় লাভটা ছিল ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসির আবিষ্কার। এই টেকনোলজির কমালটা হলো এর মাধ্যমে হাজার হাজার ট্রানজিস্টরকে ছোট্ট একটা সিলিকন চিপের উপর বসিয়ে দেওয়া সম্ভব হলো।
ভাবুন, ছোট্ট একটা চিপের মধ্যে হাজার হাজার ট্রানজিস্টর। এর ফলে কম্পিউটারের সাইজ নাটকীয়ভাবে ছোট হয়ে গেল, কিন্তু পাওয়ার বেড়ে গেল কয়েক গুণ। আর এই সময়ে কিন্তু আমরা প্রথম কিবোর্ড আর মনিটরের ব্যবহার দেখতে পাই। তার সাথে অপারেটিং সিস্টেমও চলে আসে, যার ফলে কম্পিউটার আর শুধু স্পেশালিস্টদের যন্ত্র থাকল না, সাধারণ মানুষের ব্যবহারের জন্য এটা আরও এক ধাপ এগিয়ে গেল। এরপর আসে 4th জেনারেশন, যেটা 71 সাল থেকে শুরু হয়ে আসলে এখনও চলছে। এই প্রজন্মের মূল ভিত্তি হল মাইক্রোপ্রসেসর, মানে একটা মাত্র চিপের মধ্যে পুরো একটা সিপিইউ। আর এই টেকনোলজিটায় কম্পিউটারকে একদম সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এই মাইক্রোপ্রসেসর টেকনোলজি, যেটাকে VLSI বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন বলা হয়, এটা একটা চিপের মধ্যে লক্ষ লক্ষ ট্রানজিস্টরকে জায়গা করে দেয়। আর ঠিক এর ফলে জন্ম হয় পার্সোনাল কম্পিউটার বা পিসির। এরপর যখন এই পিসিগুলো ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড হলো, তখন তো আর একটা নতুন বিপ্লব শুরু হয়ে গেল। আমরা আজকে যে ডেস্কটপ, ল্যাপটপ বা স্মার্টফোন ব্যবহার করছি, এই সব কিছুই কিন্তু এই 4th জেনারেশন টেকনোলজিরই ফল। তাহলে চলুন এক নজরে পুরো জার্নিটা আর একবার দেখে নিই। এখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জেনারেশনে কিভাবে একটা টেকনোলজি, যেমন ভ্যাকুয়াম টিউব, তারপর ট্রানজিস্টর, আইসি আর সবশেষে মাইক্রোপ্রসেসর, কম্পিউটারের দুনিয়াটাকে পুরোপুরি বদলে দিয়েছে। আর এই লিস্টের একদম শেষে কি আছে? ভবিষ্যৎ, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে এত লম্বা একটা বিবর্তন, এর ফলে কম্পিউটার কিন্তু আর একরকম যন্ত্র হয়ে থাকেনি। আজকের দিনে আমাদের প্রয়োজন অনুযায়ী নানা রকম সাইজ আর পাওয়ারের কম্পিউটার তৈরি হয়েছে। চলুন কম্পিউটারের এই ডাইভার্স ফ্যামিলিটার সাথে একটু পরিচিত হয়ে নিই। সাইজ আর পাওয়ারের উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটারকে মেনলি 4 ভাগে ভাগ করা যায়। সবচেয়ে পাওয়ারফুল হল সুপার কম্পিউটার, যেগুলো আবহাওয়া বা মহাকাশ গবেষণার মতো অনেক জটিল সব কাজে ব্যবহার করা হয়। এরপরেই আসে মেইন ফ্রেম কম্পিউটার, যেগুলো বড় বড় ব্যাংক বা অর্গানাইজেশনে বিশাল ডেটা প্রসেসিংয়ের কাজ করে। মাঝারি সাইজের ব্যবসার জন্য আছে মিনি কম্পিউটার। আর আমরা প্রতিদিনের কাজে যে ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করি, সেগুলো হলো মাইক্রো কম্পিউটার। তো আমাদের এই ঐতিহাসিক জার্নির একদম শেষে এসে চলুন একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। কম্পিউটিংয়ের নেক্সট ফ্রন্টিয়ার বা পরবর্তী ধাপটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এটাই আমাদের 5th জেনারেশনের দিকে নিয়ে যাচ্ছে। 5th জেনারেশন কম্পিউটারের ভিত্তি হবে ULSI টেকনোলজি। এর মানে হলো একটা সিঙ্গল চিপে কোটি কোটি ট্রানজিস্টরকে একসাথে করা। কিন্তু এর আসল লক্ষ্য কিন্তু শুধু টেকনিক্যাল পাওয়ার বাড়ানো না, এর চেয়েও অনেক বড়। আসল লক্ষ্যটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাচিভ করা, মানে এমন কম্পিউটার তৈরি করা যা মানুষের মতো করে চিন্তা করতে শিখবে। এই জেনারেশনের লক্ষ্যগুলো শুনতে অনেকটা সায়েন্স ফিকশনের মতো লাগতে পারে, কিন্তু বিজ্ঞানীরা এই দিকে কিন্তু অনেকটাই এগিয়ে গেছেন। একবার কল্পনা করুন তো, এমন একটা কম্পিউটার যেটা আমাদের মুখের ভাষা খুব সহজেই বুঝতে পারে, নিজে থেকেই জটিল সব সমস্যার সমাধান বের করতে পারে, আর যার সাথে কথা বলার জন্য কোনো কিবোর্ড বা মাউসের দরকারই পড়বে না। এটাই হলো 5th জেনারেশনের স্বপ্ন। তাহলে শেষ প্রশ্নটা হলো, যখন কম্পিউটার শুধু একটা হিসাব করার যন্ত্র না থেকে আমাদের চিন্তা করার একটা পার্টনার হয়ে উঠবে, তখন এটা মানবজাতির জন্য কি কি নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?